পড়ানো শুরু করবো, ওকে আওয়াজ করবো না, আগে পড়াবো তারপরে। আচ্ছা, ধাতু নিষ্কাশন এটা পুরোনো জিনিস মনে রাখতে হবে তোমাদের। হচ্ছে কপার সালফেট, এই যে নীল কালারের তুতের দ্রবণ দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে। তার মধ্যে যে লোহার পেরেক চুবিয়েছিলাম, লোহার পেরেকের গায়ে তামা আটকে গেছিল, ঠিক? দেখিনি। ও হো হো হো, এটা মনে রাখবাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, ধরো মনে করো এর মধ্যে আমি কপার সালফেট নিয়েছি, CuSO4 বাইরে লিখে, হ্যাঁ কি নিয়েছি? কপার সালফেটের জলীয় দ্রবণ, হলো? তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণ মানে কপার সালফেটের লবণ যে জলের মধ্যে চোবাবো, তাহলে কি হবে? কপার আর সালফেট দুটো আয়ন ভাগ হয়ে যায়, কি হয়ে যায়? Cu2+SO4 2-, বুঝতে পারলাম? এই দুটো আয়নে ভাগ হয়েছে। এবার বুঝবা, এর মধ্যে মনে করো আমি একটা লোহার পেরেক ছেড়ে দিলাম, লোহার পেরেক ছেড়ে দিলাম, লোহার পেরেকের মধ্যে কি হবে? Fe যেহেতু কপারের থেকে বেশি, সরি, Fe যেহেতু কপারের থেকে কম সক্রিয়, Fe কপারের থেকে কম সক্রিয়, তাহলে কি হবে? কপার SO4 কে ত্যাগ করবে, কপার SO4 কে ত্যাগ করবে এবং Fe SO4 কে গ্রহণ করবে, জুড়ে যাবে, বুঝতে পেরেছো? ফলে জলের মধ্যে আমরা কি পাবো? FeSO4। জলের মধ্যে আমরা কি পাবো? FeSO4। আর কি পাবো? এই যে তামা Cu2+ ছিল, এর ব্যাপারটা হচ্ছে দেখো, Fe ভালো করে বুঝবা, Fe কেমন ছিল দেখো ভালো, এখানে 2- লেখা আছে না? এখানে 2- লেখা থাকার অর্থ কি? এর মধ্যে দুটো ইলেকট্রন বেশি আছে, তাই দুটো ইলেকট্রন মানে দুটো ঋণাত্মক বেশি আছে, আর এ তো নিউট্রাল। তাহলে এখন এ যদি এর সঙ্গে জুড়তে চায়, একে কি হতে হবে? নেগেটিভ না পজিটিভ? এটা নেগেটিভ, তাহলে Fe কি হতে হবে? তাহলে Fe পজিটিভ হবে কি করে? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে। Fe কি করবে? দুটো ইলেকট্রন ত্যাগ করবে, বলে যা ভাই পালা। ইলেকট্রন যেই চলে গেল দুটো, তাহলে Fe কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। তাহলে FeSO4 এর সঙ্গে জুড়ে কি তৈরি করবে? FeSO4। এখন দেখো কপারের মাথার উপরে কি ছিল? 2+। কপারের মাথার উপরে কি ছিল? 2+। তাহলে এ তখন আয়ন ছিল, Fe এর ছেড়ে দেওয়া ইলেকট্রন দুটো কপার কি করবে? গ্রহণ করবে। তাহলে এখন 2+ আর 2- ইকুয়াল কি হয়ে যাবে? 0। তাহলে Cu তখন কি হয়ে যাবে? ধাতু। কপার কি হবে? জলের নিচে থিতিয়ে পড়বে, বুঝতে পারলাম? আচ্ছা, এটা থিওরি হয়ে গেল, পড়ানো হয়ে যায়, 2 মিনিটের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, 2 মিনিট লাগবে জাস্ট, ঠিক আছে? একটুখানি নিয়ে দেখাবো, বোঝা গেল? এবার বল, আগেও দেখেছো, খুব ইজি এটা। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ব্যাটারি লাগবে না, ব্যাটারি লাগবে না, এমনি হবে, এমনি হয় এটা, জলে ওটা চোবালে হয়ে যায়, দেখাবো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে কতটা জিনিস বুঝবা। তাহলে আমি তো এটা বাজার থেকে কিনে আনছিলাম, ব্যাপারটা হচ্ছে কপার সালফেটের বড় বড় খনি আছে, যেমন কয়লা খনি হয়, মনে করো একটা মানে বড় শহরের মতো বিরাট বড় পাহাড় পাহাড় অঞ্চল, তার মাঝখানে বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে কি তুলছে? কপার সালফেটের বড় বড় নীল কালারের চাঙড়, বোঝা যাচ্ছে? বড় বড় নীল কালারের চাঙড়, এর কি? কপার সালফেটের। তাহলে কপার সালফেটের চাঙড় থেকে কপার আলাদা করার তাহলে সব থেকে বেস্ট পদ্ধতি কি? কপার সালফেটকে গুঁড়ো করো, পটাপট গুঁড়ো করে তার মধ্যে জল মেশাও, দিয়ে লোহার গুঁড়ো ছিটিয়ে দাও, তাহলে কি হবে? যে লোহা সালফেটের সঙ্গে জুড়ে যাবে, আর কপার আমরা ধাতু হিসেবে তৃতীয় পর্বে সেটা পেয়ে যাবো, বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে পদ্ধতি। এটা হচ্ছে কোন পদ্ধতিতে এখানে হলো, দেখো এখানে জারণ বিজারণ কিভাবে কাজ করছে। কপার সালফেট ছিল আর Fe ছিল, তৈরি হলো কি? FeSO4 প্লাস Cu। এখন দেখো তোমাদের যত রাজ্যের নিয়ম আছে সেখানে তিনটে বস্তু, এই চারটে বস্তু ধরে নিয়ম কাজ করে, কি কি? অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেন আর ইলেকট্রন। দেখো তো এখানে কোথাও শুধুমাত্র অক্সিজেনের ট্রান্সফার হয়েছে? হয়নি। ক্লোরিন তো এখানে নেই, হাইড্রোজেন এখানে নেই, তাহলে ইলেকট্রন তো অবশ্যই থাকবে। কি হয়েছে? কি করে বুঝবো? এটা তো একটু আগে দেখালাম। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে তৈরি হলো কি? Fe থেকে FeSO4 তৈরি হলো না? বলছি তো, শুনতে থাকো, বুঝতে পারবো। Fe মানে কি, প্রথমে তিনটে জিনিসের কোনো ট্রান্সফার হয়েছে কিনা দেখো। অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেনের এদিক ওদিক হয়েছে কিছু? হয়নি। তাহলে বাকি থাকলো কি? ইলেকট্রন। কিছু না হলে ইলেকট্রন দিয়েই সব হবে, চাপ নেই, হয়ে গেল। এটা হলো কি করে? আমি বললাম যে জলের মধ্যে যখন কপার সালফেট মেশে তখন কি তৈরি হয়? কপার প্লাস, কপার 2+ আর SO4 2- হয়েছে।
আচ্ছা, লোহা যখন এসওফোর এর সঙ্গে যুক্ত হয় তখন এ কি করে, বাড়তি দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, বাড়তি দুটো ইলেকট্রন কি করে, ত্যাগ করে। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু এই অংশটা দেখে তুমি কিন্তু বিচার করতে পারবা না যে এখানে জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে। কিন্তু আমরা যদি কোনো একটা পদার্থ হিসাব করি, দেখো হলো কি, এফি নর্মালি এফি ছিল, নর্মাল এফি ছিল, জলের মধ্যে যে ছিল ওর কি ইচ্ছা হলো এসওফোর এর সঙ্গে যুক্ত হবো, ও কি করলো, দুটো ইলেকট্রন ছেড়ে দিল। কি করলো, দুটো ইলেকট্রন, তাহলে এফি থেকে কি হলো, এফি টু প্লাস প্লাস মাইনাস টু ই। তাহলে এফি ছিল নর্মাল, সিউ এসওফোর যুক্ত জলে যে চোবালাম, এফি কি করলো, দুটো ইলেকট্রন ছেড়ে দিল। কেন ছেড়ে দিল, এই যে এসওফোর যে টু মাইনাস আছে তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাহলে এখন এই দুটো জুড়ে গেল, দিয়ে কি তৈরি করলো, এফি এসওফোর। এবার একটা কথা বলো, তাহলে এফি আসলে কি করেছে, ইলেকট্রন ত্যাগ। তাহলে কি ঘটলো, ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়, জারণ। ইলেকট্রন ছেড়ে দিলে জারণ হয়। আচ্ছা, তাহলে এফির ক্ষেত্রে কি ঘটলো, জারণ। এফির ক্ষেত্রে কি ঘটলো, জারণ। তার মানে এফি থেকে এফি এসওফোর হবে জারণ। অন্যদিকে এই যে টু ই, দুটো ইলেকট্রন যে থাকলো, এটা কে গ্রহণ করলো, কপার টু প্লাস, সিইউ টু প্লাস। তাহলে সিইউ টু প্লাস প্লাস এই টু ই মাইনাস টু ই আর কি, প্লাস মাইনাস টু ই। তাহলে কি হলো, টু প্লাস মানে দুটো প্রোটন বেশি, এখানে দুটো ইলেকট্রন জুড়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, তাহলে তৈরি হলো কি, ধাতব কপার। তার মানে সিইউ এসওফোর থেকে যে সিইউ তৈরি হচ্ছে, এখানে কি ঘটলো, বিজারণ। তাহলে বিজারণ কেন হলো বুঝতে পারলাম। হ্যাঁ, উপর মানে মাথাটাকে, ব্যাপারটা কি বলতো, মাথা উপর দিয়ে, আমরা মাটিতেই যাচ্ছি, তোমাদের মাথা অনেক উপরে আছে, একটু নিচে আনো তাহলে হবে। তাহলে অনেক কিছু ছাড়ো, হালকা হয়ে উপরে ওঠো, হবে। সবসময় যে ওই জিনিস পড়ে থাকলে কি করে হবে। অঙ্কিত ঘুমাচ্ছে, তাহলে অঙ্কিতকে দরকার নেই। আচ্ছা, হতে হবে, এদিকে আসো। আচ্ছা, তাহলে জারণ বিজারণ বোঝা গেল। আচ্ছা, ধাতু নিষ্কাশন পদ্ধতিতে এইটার ধাতু নিষ্কাশন হচ্ছে, তার মানে কি, কপার, এই শোনো শোনো, কপার সালফেট থেকে, তাহলে কপার, এই কথা না, কপার সালফেট থেকে কপার নিষ্কাশনের জন্য যে পদ্ধতি আমরা ইউজ করতে হবে তার নাম কি, জারণ বিজারণ। মানে এখানে মোদ্দা কথা এটাই হচ্ছে কি, কপার বেশি সক্রিয়, লোহা কম সক্রিয়। তাহলে বেশি সক্রিয় পদার্থের লবণের মধ্যে যদি কম সক্রিয় পদার্থ দেওয়া হয়, তাহলে বেশি সক্রিয় পদার্থটা কি হয়েছে, নিষ্কাশিত হয়েছে, অটোমেটিক্যালি নিষ্কাশিত হয়েছে, এই আর কিছু না। আচ্ছা, তোমাদের বইতে দেখো পেজ নাম্বার 132-এ সুন্দর একটা ছক আছে, দেখো কালারফুল একটা ছক আছে না, দেখো একটা আছে, কমলা হলুদ সবুজ দিয়ে আছে না, ঠিক আছে। দেখো এখানে, দেখো এখানে সাইডে একটা কথা লেখা আছে ধূসরের মধ্যে, ইলেকট্রন বর্জন ক্ষমতা মানে বিজারণ ক্ষমতা বাড়ে উপরের দিকে, রাসায়নিক সক্রিয়তা বাড়ে উপরের দিকে। মানে এইখানে যে নামগুলো দেওয়া আছে, কে, সি এ, সি এন এ, এম জি আছে না, তাহলে উপরের দিকে, এই পরে বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে উপরে যে পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে বেশি সক্রিয়, নিচেগুলো কম সক্রিয়। তাহলে বলো সুদীপ, হ্যাঁ সুদীপ বলো, মনে করো সুদীপকে একটা লোহার বালা দেওয়া হলো আর একটা রূপোর বালা দেওয়া হলো, কোনটা বেশি সক্রিয়, কোনটা বেশি সক্রিয়, লোহা বেশি সক্রিয়, লোহা জলের সঙ্গে তাদের বিক্রিয়া করে, রূপো করে, করে না, তাহলে তো ঘামে আজ রূপো শেষ হয়ে যেত, তাই না, একদম। আচ্ছা, এরপরে চলে আসি, এই আমি একটা, এই এখানে আমি একটা পদ্ধতি বললাম, ধাতু সক্রিয়তা শ্রেণী অনুসারে কি করে নিষ্কাশন করা হয়। 2 নম্বর পদ্ধতি হচ্ছে কি, গরম করে, গরম করে ধাতু নিষ্কাশন করা হয়। কেমন বলো তো, Fe2O3 এর নাম কি, Fe2O3 এর নাম কি বলো, Fe2O3 এর নাম কি বলো, শ্রেয়া বলো, Fe2O3
হেমাটাইট, ঠিক আছে। তাহলে Fe2O3 থেকে, হ্যাঁ এই যে এই ছবির পাশে দেখো একটা সমীকরণ আছে সেখানে। তাই বলো রেড হেমাটাইটের সঙ্গে যদি আমি অ্যালুমিনিয়াম মিশিয়ে দিই, ভালো করে বুঝবা, রেড হেমাটাইট মানে কি বললাম, এটা হচ্ছে লোহার আকরিক। রেড হেমাটাইট মানে লোহার আকরিক, তার সঙ্গে আমি মনে করি অ্যালুমিনিয়াম মেশালাম, ওখানে গুঁড়ো অ্যালুমিনিয়াম হাতে করে মেশানো, মিশিয়ে একটা চেম্বারের মধ্যে ঢুকিয়ে তার মধ্যে আমি 2000 ডিগ্রি সেলসিয়াস দিলাম, হয়েছে। তাহলে হবে কি বলতো, তৈরি হবে Al2O3। কি তৈরি হবে? Al2O3 সঙ্গে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি লোহা, সঙ্গে পড়ে থাকবে কি লোহা 2Fe। তাহলে এবার একটা কথা বলো তো, তাহলে এই ক্ষেত্রে কোন ধাতু নিষ্কাশিত হলো? বুঝে গেল? তো এই একটা পদ্ধতি পেলাম কি, যার সাহায্যে আমরা হেমাটাইট থেকে লোহাকে নিষ্কাশন করতে পারলাম। তাহলে এটা কিন্তু তাপ সহজে, প্রচুর তাপ দিতে হয়। আচ্ছা, এরপরে আরেকটা পদ্ধতি আছে থার্মিট ওয়েল্ডিং। আচ্ছা, থার্মিট ওয়েল্ডিং কেমন বলতো? থার্মিট মানে বুঝলো, থার্মিট, এই থার্মো কথার অর্থ কি? থার্মো কথার অর্থ তাপ, হয়েছে। ব্যাপারটা হচ্ছে মনে করো একটা, আচ্ছা লোহার যে রেল লাইন গুলো হয় দেখেছো কোনোদিন? লোহার রেল লাইন দেখেছো? রেল লাইনের জোড়া দেখেছো? দেখবে যে আচ্ছা আগেকার দিনে তো তোমরা ছিলে না, সবাই তো এসছো। আগেকার দিনে, না আগেকার দিনে রেল লাইনে একটা পার্টি শেষ হতো, অন্য পার্টির মাঝখানে ফাঁকাই থাকতো। না, এখন হচ্ছে কি ম্যাক্সিমাম পার্টির মাঝখানে কি করা হয়, জুড়ে দেওয়া হয়, অনেক দূরে গিয়ে এক জায়গায় ফাঁকা রাখা হয়। অ্যালুমিনিয়াম দিয়ে করে না, লোহা দিয়ে করে। এই দেখো ভালো করে কি লেখা আছে, তারপর পুরোটা বড়। হ্যাঁ, থার্মিক পদ্ধতি, হ্যাঁ ওটাই বোঝাচ্ছি। এটা মনে করো রেল লাইনের পাতের উপরের অংশ, এটা লোহা, এটা লোহা, মাঝখানে ফাঁকা, যার উপর দিয়ে ট্রেনটা চলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে জোড়ার জন্য লাগবে লোহা লাগবে, তাই তো। এই যে সব দোকানদার আছে ঝাড়াই করে না কার্বাইড দিয়ে, ওই লোহা এখানে দিলে লোহা দুই করে খুলে চলে যায়, এর সঙ্গে জয়েন্ট হবে না, তাই না। এর সঙ্গে জয়েন করার জন্য ভীষণ উত্তপ্ত লোহা, একদম গলিত লোহার দরকার হয়। তাহলে এইটুকুনি জোড়ার জন্য গড়কে ফ্যাক্টরি নিয়ে আসবে, এ তো আসে এটা বালতির মতো থাকে, বুঝতে পেরেছি, একটা বালতির মতো থাকে, বালতির মধ্যে একটা বিশেষ ধরনের মাটির স্তর দেওয়া থাকে, যে মাটি কি করতে পারে, অতিরিক্ত তাপ সহ্য করতে পারে। তারপরে এর মধ্যে ম্যাগনেসিয়াম Mg, হ্যাঁ লাল কালার, ম্যাগনেসিয়াম সঙ্গে হচ্ছে লোহার Fe2O3 প্লাস, হ্যাঁ রেড হিমাটাইট, হ্যাঁ Mg মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, হয়ে গেছে। ম্যাগনেসিয়াম তারাবাজি দেখেছো তো, ম্যাগনেসিয়াম ধরে তারাবাজির মতো হয়। আচ্ছা আরেকটা কি হচ্ছে BaO, হ্যাঁ গুঁড়ো মানে কোন একটা ধাতুকে গুঁড়ো করা হয়েছে, যেমন লোহার গুঁড়ো, আর ফিতে মানে লোহা তারের মতো করা হয়ে গেল BaO। বলো বিএ মানে কি? আরে এই বিএ মানে বিএ মানে কি? বেরিয়াম অক্সাইড। আচ্ছা হয়েছে বেরিয়াম অক্সাইড হলো। এবার শোনো, এই যে এই যে তিনটে জিনিসকে মিশ্রণ করার পর বলে যে এই যে Fe2O3 যেটা আছে, এই তিনটে জিনিসের যে মিশ্রণ আছে বেরিয়াম অক্সাইড, অক্সাইড, হ্যাঁ। এবার হচ্ছে কি, যে এর মধ্যে একটা আগুন দেওয়া হয়, এর মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া করে এত তাপ তৈরি হয় যে Fe2O3 আছে, ওর থেকে Fe গলে গলে কি হয় যে এই ফাঁকের মধ্যে ঢুকে যায়, আর যেই ঢুকে যায় এই অংশটায় জোড়া লেগে যায়। কথা বললাম, এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে কি থার্মিট পদ্ধতি।
না, ব্যাপারটা যে লোহার পার্টিতে শুধু মাথার উপরে থাকে না, এদিকেও থাকে, আর আশেপাশে যেগুলো পড়ে যায় সেগুলো ওরা কেটে গ্রাইন্ডার দিয়ে ঘষে দেয় ভালো করে। দেখো সুদীপ কত কথা বলেন, বলুক তো, কত কথা বলতে শ্রেয়া থার্মিট পদ্ধতি কি মোটামুটি বুঝতে পারলেন? ঠিক আছে, এবার হচ্ছে কার্বন বিজারণের মাধ্যম সক্রিয় ধাতু নিষ্কাশন। আচ্ছা, কার্বন বিজারণ মাধ্যম, দেখো ZnO, ZnO, ZnO মানে কি? জিঙ্ক অক্সাইড। ZnO মানে এর সঙ্গে মনে করো আমি কয়লা মেশালাম, মানে কার্বন মেশালাম। কার্বন মিশিয়ে যদি আমি 1400 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করি, হ্যাঁ মানে আসো আমি, আচ্ছা জিঙ্কাইড হচ্ছে মানে কি বলতো চলিত নাম, আর জিঙ্ক অক্সাইড হচ্ছে রাসায়নিক নাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ZnO এর সঙ্গে যখন আমি কার্বন মেশাবো, কার্বন মানে কয়লা, পিওর কয়লা হয়ে গেল, মেশানোর পর যদি 1400 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করি, তাহলে তৈরি হবে কি? কার্বন মনো অক্সাইড। তৈরি হবে কি? কার্বন মনো অক্সাইড। আর যে জিঙ্ক আছে সেটা উত্তপ্ত হয়ে গলিত হয়ে নিচে চলে আসবে, তাহলে আমরা পাবো কি? একদম ধাতব জিঙ্ক। বোঝা গেল? তাহলে এখানে কটা পদ্ধতি আমরা আলোচনা করলাম আজকে? তিনটে। একটা হচ্ছে জারণ বিজারণ পদ্ধতি, যেটা কপার সালফেট দিয়ে কপার নিষ্কাশন করলাম। 2 নাম্বার হচ্ছে লোহা নিষ্কাশনের জন্য 2 রকম থার্মিট পদ্ধতিতে আমরা আলোচনা করেছি। আরেকটা হচ্ছে কি? জিঙ্ক নিষ্কাশন করছি আমরা কোন পদ্ধতিতে? কার্বন বিজারণ পদ্ধতিতে। ঠিক আছে, আমি পদ্ধতির রাসায়নিক সমীকরণগুলো বোঝালাম, বাড়ি গিয়ে ভালো করে রিডিং পড়বা, বোঝার চেষ্টা করবো যে কি বলেছে। ঠিক আছে, বলো। হ্যাঁ, আর এক কথাই তো আছে, হলে করাবো নাহলে করাবো। আচ্ছা, এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু নিষ্কাশন। আচ্ছা, তোমাদের একটু আগে যেটা দেখাচ্ছিলাম তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, মনে করে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড Na+Cl-। এখন তুমি ভাবো যে সোডিয়াম ক্লোরাইডে আমি ধাতু নিষ্কাশন করব, তাহলে কি করব? একটা পাত্র নেবো, পাত্রের মধ্যে সুন্দর করে জল নিয়ে নেবো, একটু অ্যাসিড মিশিয়ে দেবো, দিয়ে এখানে ওই যে আগে তামা নিষ্কাশন দেখালাম, মনে আছে তামা নিষ্কাশন কারেন্ট চালিয়ে দিলাম, সেরকম করে সোডিয়াম নিষ্কাশন করবো। মেন প্রবলেম হচ্ছে সোডিয়ামকে জলে ফেললে, শোনো, সোডিয়ামকে জলে ফেলে সোডিয়াম বাস্ট করে, ঘুমের মধ্যে দুম করে ফেটে যায়। দেখাবো আজকে, ঠিক আছে? না কালী এক একটা পিস 50 টাকা পিস, এক কুচি এইটুকু কালী পুজো ফাটাবে না, তাই ওটাই বলছি, মানে জলের মধ্যে, জলের মধ্যে যদি আমি সোডিয়াম দিই, সোডিয়াম কি হয়ে যাবে? বাস্ট করবে। তাহলে দেখো চুরির সময় দেখো, তাহলে আয়রনে কথা না, আচ্ছা তাহলে তাহলে সোডিয়ামকে কি আমি অ্যানোড হিসেবে ব্যবহার করতে পারবো? পারবো না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, অ্যানোড হচ্ছে আয়রন, অ্যানোড কে আমরা কি হিসেবে ব্যবহার করবো? আয়রন মানে লোহা নেবো, অ্যানোড হিসেবে কাকে নেবো? লোহার দণ্ড নিয়ে নেবো, লোহা দিয়ে তৈরি কিনে নেবো। আর কত অ্যানোডের চিহ্ন মাইনাস হয় না প্লাস হয়? অ্যানোড কাকে আকর্ষণ করে? অ্যানায়নকে। অ্যানায়ন প্লাস না মাইনাস? এটা প্লাস, অ্যানোড প্লাস। আচ্ছা ক্যাথোড, তাহলে ক্যাথোড ক্যাটায়ন, ক্যাথোড মাইনাস। আচ্ছা তাহলে ক্যাথোড হিসেবে, আচ্ছা আয়রন, সরি সরি সরি, আয়রনকে ক্যাথোড নেবো, আর গ্রাফাইট, গ্রাফাইট তৈরি পরিমাণ করতে পারে তো, গ্রাফাইট কি নেবো হচ্ছে অ্যানোড, এটা এটা ক্যাথোড, ওটা অ্যানোড হয়ে গেল। ব্যবহার করে গলিত সোডিয়াম ক্লোরাইড, এই কথা না, আচ্ছা গলিত সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড মানে, না না গলিত মানে কি? গলে যাওয়া মানে কি বলছো? আচ্ছা লবণকে যদি গরম করি তাহলে কি হবে? একদম হ্যাঁ ঠিকই বলে, লবণকে যদি 1100 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয়, লবণ গলে এবং তরলে পরিণত হয়েছে, এটাকে আমরা কি বলছি? গলিত। চিনি পড়লে কার্বন হয়েছে, কয়লা হয়েছে।
তেতো। আচ্ছা এবার শোনো, তাহলে কি বললাম, গলিত মানে কি বুঝতে পারলাম, গলিত মানে গলে গেছে। তাহলে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলাম, হয়েছে। মানে কি খাদ্য লবণ, বাজারে যে লবণ টাটা লবণ পাওয়া যায় ওই একই জিনিস। করার পর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে কি পাবো, এনএ সাধারণত জন্য কি এনএ প্লাস হয়, সিএল মাইনাস হয়। তাহলে আমরা ক্যাথোডে কি পেয়ে যাবো, সরি হ্যাঁ ক্যাথোডে কি পেয়ে যাবো সোডিয়াম, অ্যানোডে কি পেয়ে যাবো ক্লোরিন। এবং ক্লোরিনটা কি হয়, সাধারণত গ্যাস হয়, ক্লোরিন কি হয় গ্যাস, ক্লোরিন এক ধরনের গ্যাস। ব্লিচিং পাউডার ছিটিয়েছো, ব্লিচিং পাউডার, ওই যে যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস বোঝাবো পরে। তাহলে এখন ব্যাপার হচ্ছে এই যে সোডিয়াম, তো সোডিয়ামটা আমরা কোথায় পেয়ে যাবো, ক্যাথোডে। পদ্ধতি বোঝা গেল, হয়েছে। কিন্তু প্রশ্ন যে পাবো কি করে, সোডিয়ামের মাথার উপরে কি লেখা আছে প্লাস, এর অর্থ হচ্ছে সোডিয়ামকে যদি আমরা একটা ইলেকট্রন দিতে পারি তাহলে সোডিয়ামটা আমরা ধাতব সোডিয়াম পাবো, একটা প্লাস একটা ইলেকট্রন মাইনাসে কেটে গিয়ে ধাতব সোডিয়াম। কিন্তু ক্লোরিনের মাথার উপরে কি লেখা আছে মাইনাস, তার মানে কি ক্লোরিন একটা ইলেকট্রন ক্লোরিনে বেশি আছে, ওই জন্য মাথার উপরে কি আছে মাইনাস। তাহলে ক্লোরিনকে গ্যাস হতে গেলে কি করতে হবে, একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে হবে। না যাই না এখন। তাহলে ক্লোরিন কি করে দাও, ক্লোরিন, আচ্ছা ক্লোরিন মাইনাস ছিল, ক্লোরিন কি করলো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন অণু তৈরি করলো সিএল, হয়েছে। আর এই একটা ইলেকট্রন যেটা ছেড়ে দিল সেটা কি গ্রহণ করলো সোডিয়াম, সোডিয়াম থেকে কি তৈরি হলো ধাতু, বোঝা যাচ্ছে। এবার কথা বলতে তাহলে ক্লোরিনে জারণ ঘটলো না বিজারণ ঘটলো, ক্লোরিনে জারণ, কারণ ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করেছে, সোডিয়ামে কি ঘটলো, তাহলে সোডিয়ামে কি হবে বিজারণ, বোঝা যাচ্ছে। ক্যাথোড আমরা মনে রাখবো, তাহলে Na প্লাস কোথায় জুড়বে, Na প্লাস আমরা কোথায় পাবো ক্যাথোডে, আর Cl মাইনাস পাবো অ্যানোডে পাবো, বলো বলো হ্যাঁ ওকে। আচ্ছা এরপরে ভুলে যাচ্ছে না তো সেটা, আচ্ছা তাহলে হ্যাঁ না না হ্যাঁ 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 এত না, কোশ্চেন আছে না তোমাদের কাছে, কোশ্চেন দেখে দেখে খুঁজে খুঁজে পড়ো, লাইন বাই লাইন তো কোশ্চেন আছে, একই তো হবে, তার বাড়িতে পড়তে তো হবে। বলছে বুক ধরে খাটে শুয়ে পড়লো, ও তো পাঁচড়ই ফেললো আগে। আচ্ছা এরপরে ধাতু ক্ষয় আর লোহায় মরছে, আচ্ছা এগুলো সহজ। এই অঙ্কিত বলো তো, দোকানে শাটার আছে, শাটারের রং করেছো, কেন করোনি, না দোকানে শাটারে এখন দেখবো ম্যাক্সিমাম রং করা হয় না, কেন করা হয় না, যে পাতি দিয়ে বা রং করেছো, আচ্ছা সিলভার কালার করেছো ঠিক আছে, মনে নেই, আচ্ছা ব্যাপারটা যে প্রথম 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 1-2 বছর অনেকে করে না, কেন করে না, যে পাতি দিয়ে রং করা এই ওই শাটার বানানো হয় তার পাশে চকচকে হয়, দেখবা যে জানলা দরজা বানায় না গ্রিল ট্রিল, লোহা দুই রকমের হয়, একটা হচ্ছে কালো কালারের, একটা হচ্ছে এটা সাদা সাদা অ্যালুমিনিয়ামের কালারের, এই কালারের। তারপর হচ্ছে যেটা কালো হয় কালচে হয়, সেটার কারণ কি, ওটা অরিজিনাল লোহা, মানে ওটি হিসেবে মতো অরিজিনাল লোহা, মানে ওর মধ্যে কোনো কিছু মেশানো নেই। আর যেটা হচ্ছে এই কালারে হয় নিকেলে, না 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 ওটার মধ্যে, ওটা হচ্ছে শঙ্কর, এমন কথা বলে না এরা, শঙ্কর কালো না, ওটার মধ্যে কি, ওটা হচ্ছে গ্যালভানাইজড, ওটা কি গ্যালভানাইজেশন পদ্ধতির নাম শুনেছো, ওই লোহার উপরে নিকেলের প্রলেপ দেওয়া আছে, বলো। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে ধাতু ক্ষয়, ধাতু ক্ষয় মানে কি, লোহা যদি আমরা বাতাসে ছেড়ে দিই, শুধু বলবে লোহা যদি বাতাসে রাখা হয় তাহলে লোহার উপরে কি জমবে, মরচে জমবে। তাহলে যদি মরচে নিবারণ করতে চাই তাহলে লোহাতে কি কি করতে হবে, লোহাতে মরচে যাতে না পড়ে তার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, হ্যাঁ রং করতে হবে, আচ্ছা ঠিক বলেছো। তাহলে প্রশ্ন হচ্ছে মরচের তো কিছু না কিছু সংকেত আছে, মরচের একটা রাসায়নিক পদার্থ, তোমাদের আগে বলেছি কি বলিনি একটু মনে রাখবো, আমি আগের দিনে বলে হয়তো বলিনি, তোমাদের ক্লাসে বলা হয়নি যে আমরা যা কিছু খাই আর আমরা যা কিছু দেখি সবই কেমিক্যাল, মানে আমি যা কিছু দেখছি আশেপাশে
আর আমিও কেমিক্যাল, আর যা কিছু খাচ্ছি সবই কি কেমিক্যাল। হ্যাঁ কি বললে গো? আয়োডিন কি একটা রাসায়নিক পদার্থ? কালচে কালচে হয়। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটাকে মরচে বলে, শোনো শোনো, তাহলে মরচে রাসায়নিক ভাবে কিছু বলা হয়, মরচেকে বলা হয় কি শোধক ফেরিক অক্সাইড। কি বলা হয়? শোধক ফেরিক অক্সাইড, শোধক ফেরিক অক্সাইড। দেখা গেল বলে যে মরচের অপর নাম কি বলবে? জং। শোধক ফেরিক অক্সাইড। আচ্ছা ঠিক আছে, এর একটা সংকেত আছে মুখস্থ রাখতে হবে, Fe2O3। এই শোনো বলো তো, Fe2O3 বুঝলাম এটুকু, এর লোহা থেকে তৈরি হলো, কিন্তু মরচে পড়ার জন্য প্রধান জিনিস কি দরকার? আর্দ্রতা। আর্দ্রতা, তাহলে এখন এইটার মধ্যে না জল থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে যে কত অণু জল থাকে সেটা আমরা কেউ জানি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অণু জল থাকতে পারে, এই জন্য এটাকে বলা হয় কি XH2O। ঠিক আছে, এইটুকুনি। তাহলে এক্স এর মান কি লেখা আছে? এক্স এর মান পরিবর্তনশীল মোটামুটি 3 বা 2, বোঝা গেল? তোমাদের অন্যান্য বইতে তাহলে এখানে 3H2O লিখে দিয়েছে, তোমার বলে দাদা ওখানে 3 লেখা আছে, ওখানে 2 হতে পারে। তাহলে মরচের রাসায়নিক নাম বোঝা গেল, শোধক ফেরিক অক্সাইড, আর এর সংকেত মনে থাকবে Fe2O3.XH2O। একদম, হ্যাঁ। আচ্ছা এইবার একটা জিনিস বুঝতে হবে, শিওর। আচ্ছা ভালো করে শুনবা, মোগল আমলে, তোমরা ইতিহাস পড়েছো মানে পড়ো, তোমরা জানবা মোগল আমলে ভারতবর্ষের একটা জায়গায় একটা সুলতান অথবা একটা রাজা একটা স্তম্ভ বানিয়েছিল, লোহা দিয়ে তৈরি। সেই স্তম্ভের নাম কি? হ্যাঁ, কুতুবউদ্দিন আইবক বানিয়েছিল কুতুব মিনার। কুতুব মিনার কেমন দেখতে গো? ওটা বিল্ডিং না লোহা দিয়ে তৈরি? মাটির তৈরি। বাবা কেমন ইতিহাস পড়লে তাহলে তোমরা? বলছে বাঁশের কেল্লা? আরে বাঁশের কেল্লা কে বানিয়েছিল বলতো? তিতু মিরে, এই তো উত্তর 24 পরগনা বানিয়েছিল, উয়ে খেয়ে নিয়েছে। বাঁশের কেল্লার ক বছর দেখবা তুমি? যখন কেল্লা করেছিল তার 2 দিন পরে উয়ে খেয়ে নিয়েছে। ঠিক আছে, বাঁশ আর কতদিন টিকবে? হ্যাঁ ঠিক, টোকিও টাওয়ারে চলে যাবে, কুতুব মিনার। কুতুব মিনার এই ঠিক ভাবে শোনো, ব্যাপারটা হচ্ছে যে ওই যে লৌহ স্তম্ভটা আছে, মানে কুতুব মিনারের মধ্যে একটা লৌহ স্তম্ভ আছে, ঠিক আছে? লৌহ স্তম্ভটা আজও জং পড়ে না, ভালো করে শুনবা। আবার চায়নাতে চলে গেল। লৌহ স্তম্ভে আজও জং পড়ে না, বুঝলেন কেন? ওই লোহা স্তম্ভে জং পড়ে না কেন? কিচ্ছু বলে দেন, তখন গ্যালভানাইজেশন ছিল, তখন কারেন্টই ছিল না, গ্যালভানাইজেশন হবে কি করে? প্লাস্টিকও ছিল না। না, হ্যাঁ গুরু ছিল না। আচ্ছা আজ কি কোনো রকম পুজো আসা আছে? নেই তো, ঠিক আছে, এমনি জিজ্ঞেস করবো। কবে গো? সামনে না প্যান্ডেল, দুর্গা পুজোর প্যান্ডেল মন্দিরে? আমি যুক্ত নাই, আমি বহুদিন পরে যাবো। এই শোনো এবার পড়াবো, ওটাই বলছি। আমি বললাম যে হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে বিশুদ্ধ লোহায় কিন্তু মরচে পড়ে না, তাহলে লোহায় মরচে পড়ে কেন? বইতে কি লেখা আছে? বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না। না আমাকে দাও। ঠিক আছে, তাই ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা লোহার মধ্যে জলীয় বাষ্প, অক্সিজেন এবং তড়িৎ বিশিষ্ট পদার্থের না উপাদানের উপর নির্ভর করে লোহার কতটা মরচে পড়বে।
যদি লোহার মধ্যে পুরো বিশুদ্ধ লোহা হয়, লোহাতে কিন্তু মরচে পড়ে না, একদমই না। বিশুদ্ধ লোহা মরচে পড়ে না, বিশুদ্ধ লোহা বিক্রিয়া করবে না। মানে বিশুদ্ধ লোহা মানে কি, ধরো শুধু লোহা আছে, ধরো একটা লোহাকে আর্দ্রতাহীন ঘরে আমি রেখে দিয়েছি, কি হ্যাঁ জল অক্সিজেন তাপ পেয়ে গেলেই কিন্তু ওতে মরচে পড়বে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ভালো করে শুনবা, কোনটা এগুলোতে জং পড়ে গেছে, কালো হয়ে গেছে এর ব্যাপার। হ্যাঁ ওগুলো অনেক পুরনো, ওগুলো হতে সময় লাগবে। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে মনে করো যে আমি মিনারের কথা বললাম, যে স্তম্ভের লৌহ স্তম্ভ যে কথা বললাম, তো এই লৌহ স্তম্ভতে জং আজ পর্যন্ত পড়ছে না কোনো। ব্যাপারটা হচ্ছে যে আসবো আসবো দেখবো যে এই যে অংশটা না আমি হাত রাখি মাঝে মাঝে, আমি হাত রাখার বলে আমার হাতে ঘাম, ঘামে লবণ। লবণ কি তড়িৎ বিশ্লেষ্য, লবণ যেহেতু তড়িৎ বিশ্লেষ্য বাতাসে আর্দ্রতা গ্রহণ করে, দিয়ে কি করে এর মধ্যে তড়িৎ বিশ্লেষণ ঘটায়, ফলে কি হয় লোহাতে মরচে পড়ে। কিন্তু পরে পরে কিন্তু কুতুব মিনারে কি প্রবলেম হয়, কুতুব মিনারে তো আর কেউ জড়িয়ে ধরছে না গিয়ে, মানে যে লোহা স্তম্ভটা আছে সেটা কেউ জড়িয়ে ধরছে গিয়ে, সেটা ঘেরা থাকে আলাদা করে, বলছে আমি গিয়ে ধরবো। তাজমহল কাঠ দিয়ে বানানো, আমি তো জানতাম পাথর দিয়ে বানানো। কে বাসে সোনার তাজমহল দেখেছো নাকি তুমি? বাবা তুমি কেমন বললে, সামনে পুকুর আছে আর বলে চলে তো আর বাসে না, তাজমহল যাবো একদিন, ঠিক আছে ঘুরে এসো। জোরে ধরবো আচ্ছা আমি যেটা আসবো ছুটির সময় দেবো না 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 হবে না হবে না হবে না, তড়িৎ বিশ্লেষণ না থাকলে বিশুদ্ধ লোহায় মরচে পড়বে। লোহার মধ্যে এই যে লোহা হচ্ছে না, এই যে জং পড়ে যাচ্ছে, এর মধ্যে কিছু অশুদ্ধি মিশেছিল, তার জন্য জংটা পড়ছে। হ্যাঁ হালকা কিছুটা কিছু না মেশানো আছে। আচ্ছা এরপর চলে আসি আর্থিক ক্ষতির ধারণা, ভালো করে শুনবা। এই যে এই শোনো মরচের ফলে ক্ষতি কোথায় হয়, দেখবে যে আগেকার দিনে যে ট্রেনের যে পার্টিগুলো ছিল সেগুলো দেখবে যে রেল লাইনের স্টেশনের দুই পাশ দিয়ে, আমাদের এখানে কৃষ্ণনগরে গেলে দেখা যায়, ওই কিয়াটা দাঁড় করিয়ে দেয়, যে ফুটো করে ঝুলিয়ে দেয় রেল লাইন দিয়ে, ব্যারিকেড বানিয়ে দেয়, দেখেছো? দেখবা যে রাস্তার সাইডে ব্যারিকেড দিয়েছে, এটা তো দেখেছো, ওটা চকচকে করে, ওটা গ্যালভানাইজ, পরিষ্কার বুঝতে পারো ডাব্লু আকারে। আরে রাস্তার সাইড যে ব্যারিকেড গুলো যাদের, হ্যাঁ ডাব্লু আকারে, ঠিক ডাব্লু শেপে। আচ্ছা এবার একটা কথা হচ্ছে যে ট্রেনেরও হয়, দেখবা যে যে কোনো রানাঘাট স্টেশন যদি পার করো বা আমাদের কৃষ্ণনগর ঢুকতেও দেখবা যে স্টেশনের আগে অনেকটা এরিয়া যাতে লোক হুট করে ঢুকে না পড়ে, ওই জন্য কি হয়ে যায় যে পুরোনো যে রেল লাইন গুলো হয় সেগুলোকে দাঁড় করিয়ে ওই সাইড ওটাতে ব্যারিকেড বানিয়ে দেয় কেটে কুটে, ওই জন্য দেখো ওইগুলো প্রচুর পরিমাণে ক্ষয়ে যায়, যেগুলো রং করে না, দেখবো ভালো করে ওর মধ্যে জল জমে, এতে বড় বড় মরিচের দানা তৈরি হয়ে যায়। কি হয়েছে কাঠের কাঠের দু একটা যে আগেকার দিনে ছিল, ও দু একটা ওগুলো শাল, পিওর শাল কাঠ, মানে ওগুলো মোটামুটি 1-1.5-200 বছর পুরনো শাল কাঠ দিত কম করে। আচ্ছা দু একটা আছে, আমাদের এখানেও ছিল, ছোট রেল যখন ছিল সেটাও ছিল। আচ্ছা ওগুলো ওগুলো চেঞ্জ হয়ে গেছে, আর ওগুলো ইস্পাত, ওগুলো লোহা পিওর লোহা না, আগেকার দিনে পিওর লোহা ছিল, ও সব ঘুষে গেছে, ও তুলে এনে নতুন লোহা বসানো হয়েছে, বুঝতে পারছো ইস্পাতের ওগুলো। আচ্ছা তোমার যে কোনো সৌধের পাশে বিরাট একটা অঞ্চল জুড়ে ক্ষেত্র জুড়ে গাছ লাগানো হয়, ভালো প্রচুর পরিমাণে গাছ থাকে, আর ওখানে গাছ কাটা সম্পূর্ণরূপে 100% নিষিদ্ধ হয়, গাছ কাটাই যাবে না, মানুষ থাকলে থাকো কোনো চাপ নেই, গাছ কাটে আর কোনো ফ্যাক্টরি হবে না ওর আশেপাশে। কেন হয় না, যাতে ফ্যাক্টরির ধোঁয়া উপরে যায় দিয়ে অ্যাসিড বৃষ্টি ঘটায়, বুঝতে পেরেছো, ওই জন্য ওখানে অ্যাসিড বৃষ্টির প্রকোপ খুব কম, কিন্তু অ্যাসিড বৃষ্টি হলে অবশ্যই হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা এবার চলে এসে হচ্ছে যে
তুমি কিছু বললে? হ্যাঁ, আচ্ছা দেখবো এই যে সিমেন্ট, এই যে শান দেখতে পাচ্ছ, শান, এবার যে শান করে কেন? যাতে যে কোনো একটা ঢাল হবে, ইট জলে চুবি রাখবা, দেখবো যে জল টেনে নেয় স্পঞ্জের মতো। ঢালাইও তাই, জলে চুবি রাখবা, এই যে প্লাস্টার হয় চুবি রাখবা, দেখবো যে টানছে জল। এবার ওই যত দিন এবার ছাদের উপরে তো খালি থাকে, অনেকে কি করে, অনেকে জল ছাদ করে না, তাই তো, তখন কি হয়েছে বর্ষাকালে যদি পাতা পুতির কারণে জল জমে যায়, ও টেনে নেয়। জল টানলে ওর ভেতরে তো লোহা আছে, লোহার রড, রডের সাইডেও জল থাকে, জল পেলেই ও রাসায়নিক বিক্রিয়া শুরু করবে, শুরু করলে কি তৈরি করবে? মরছে। জল ছাদ মানে এই শান করা ছাদের উপরে, যাতে জল না টানে, বুঝতে পেরেছো? যে জল মরছে মানে কি, মরছে হচ্ছে কি লোহার থেকে আকারে বড় হয়েছে, বরফের মতো অনেকটা। লোহাতে ড্যাম প্রুফ লাগিয়ে তুমি ঢালাই করবে, সে তো দিলে দেওয়া, যত পুরনো হয়ে গেলে কিছু করার নেই। যেমন আমাদের সিঁড়ির এখানে দেখো হয়ে গেছে, 50 বছর পরে হলো, হয়েছে তো, তখন কি রডটা তখন কি হয়েছে, ফেটে যায়, বাস্ট করে, ওটা বলে বাস্ট করা, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে চলে আসি, মরচে বড় শর্ত, লোহার মধ্যে কি হতে হবে, অশুদ্ধি থাকতে হবে, নাহলে কিন্তু লোহায় মরচে পড়বে না। আচ্ছা, আয়রনের ক্ষয় তথা মরচে গঠনের তত্ত্ব, এটা একটুখানি পড়ে নেবা। আচ্ছা এরপরে চলে আসে হচ্ছে মরচের গঠন। আচ্ছা মরচে আসলে কি, শোধক ফেরিক অক্সাইড, সংকেত মনে থাকবে Fe2O3 ডট XH2O, আর এক্স এর মানটা এখানে উল্লেখ করতে হবে 2 থেকে 3। আচ্ছা, মরচে যেসব কারণের হার ত্বরান্বিত হয়, মানে কোন লোহায় মরচে বেশি পড়বে, কোন লোহায় মরচে কম পড়বে। মনে করো কোনো লোহার মধ্যে আমি ভীষণ পরিমাণে ওষুধ মিশিয়ে দিলাম, তাহলে ওই লোহায় মরচে তাড়াতাড়ি পড়বে না দেরি করে পড়বে? তাড়াতাড়ি পড়বে। অশুদ্ধি মানে নোংরা খারাপ জিনিস, তাড়াতাড়ি পড়বে। আচ্ছা আচ্ছা, 2 নম্বরে যে বায়ুতে জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে লোহায় মরচে তাড়াতাড়ি পড়বে। মনে করো আমি উদাহরণ দিই, মনে করো দার্জিলিং এ একটা ব্যারিকেড বানিয়েছে ওই লোহা দিয়ে, ওই সেম লোহাতে আমাদের পশ্চিমবঙ্গে একটা ব্যারিকেড বানিয়েছে, আমাদের বাড়িতে রাস্তা হাই রোডে, বুঝছো যে কোনটা আগে নষ্ট হবে? না, দার্জিলিং এরটা। আর দার্জিলিং এ পাহাড়ের উচ্চ আর্দ্রতা প্রচুর বেশি, ওখানে মেঘ ঘরের মধ্যে ঢুকে পড়ে, এমন একটা ব্যাপার। মানে মনে করো, ধরো ধরো তুমি দেখছো যে মেঘ আসছে, তুমি ধরো দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে ভিউ নিচ্ছ, হ্যাঁ গরম, এই শীতকালে তো আমার ঘরের মধ্যে একদিন কুয়াশা ঢুকে গেছিল, কি ঠান্ডা, আমি না একদম ভোরবেলা আমি তো লাইট জ্বালিয়ে ঘুমাতাম। না না, সেদিনকে রাতে না ঘুমিয়ে পড়েছিলাম আর জানলা খুলে, দিয়ে দেখি ঘরের মধ্যে কোনো মেঘ মেঘ হয়েছে, না মরে গেলে আপনাকে স্বর্গে চলে এসেছে, এবার মেঘ দেখা যাচ্ছে, আমি ভাবছি কি হলো কি হলো। শীতকালে তখন কলেজে যখন পড়তাম তখন ঘুমাতাম, যে শীতকালে আমি কি হলো, মেঘ দেখা যাচ্ছে কেন, অনেকক্ষণ ঘুম টুম ভাঙার পর বাইরে এলাম, বাইরে দিকে না, বাইরে তো মেঘ নেই, আমার ঘরের মধ্যে কেন, তখন বুঝতে পারলাম কি আশেপাশে আমার ঘর না, এই আশেপাশে সব জায়গাতে কি হয়েছে, প্লাস্টিক দেওয়া ছিল, সব জায়গাতে কিছু প্রচন্ড পরিমাণে কুয়াশা, আর আমার ঘর ঠান্ডা হয়ে গিয়ে ঘরের মধ্যেও কুয়াশা, আমার ঘর তো মাকড়সার জালের মধ্যে, এখানে ওখানে জিনিসপত্র সরানো থাকে, ওই জন্য জমে গেছিল। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে সকালে বললে জানলা গরমকালে খোলো না, শীতকালে খোলো, কোনটা জানলা দুটো, হ্যাঁ ছাদ, জ্বর চোখ জ্বলছে, ঘুম ঘুম পাচ্ছে, না কোনো ত্রুটি নেই, কালকে রাত্রিরে ঘুমিয়েছি ভালো, ওই জন্য ঘুম পাচ্ছে। আচ্ছা এরপরে শোনো, কোন অঞ্চলে যদি অম্লবৃষ্টি হয় তাহলে মরচে পড়বে লোহাতে। আচ্ছা এরপরে শোনো হচ্ছে জাহাজের, আচ্ছা নো, জাহাজ দেখেছো, তুমি কি জাহাজ দেখেছো? কি দেবো, একটা কানেক্ট হবে না, কানেক্টর তো একটাই আছে, রিসিভার একটা, বেশি দাম না এগুলো, 500 টাকা দাম, ইন্টারনেটে অ্যামাজন অর্ডার দিয়ে দিবা, 300 টাকাতেও পাওয়া যায়। এই যে এই যে এই যে এই যে এই ভালো করে শোনো, না না সব সব পাওয়া যায়, এটা ঢোকালে ভালো হয়, আর ব্লুটুথ দিয়ে অটোমেটিক কানেক্ট হয় না ফোনটা, ওর জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে মাঝে মাঝে কানেক্ট হয় না, ওই হেডফোন ছিল আমার, মাঝে মাঝে রেকর্ড হতো না আওয়াজ। আচ্ছা এবার শোনো, একটা জিনিস বুঝবা, কতগুলো এই যে দেখবা যে যেসব জায়গায় জলে যাওয়া, দেখবা যে লোহার বড় বড় জলের পাইপ মাটির নিচে ফেলে দেয় সরকার থেকে, কি কোন একটা নদী থেকে প্রচুর পরিমাণে জল নেবো এই কারণে হয়। তাহলে এখন বিষয়টা হচ্ছে, তাহলে ওই পাইপ নষ্ট হয় না কেন? ব্যাপারটা হচ্ছে লোহা, লোহার মনে করে যে এটা হচ্ছে একটা জাহাজের তলদেশের একটা অংশ, তাহলে জাহাজের তলদেশ, জাহাজ কোথায় থাকে?
সমুদ্রে। জাহাজের নিচে কোনো কালার করা থাকে না। আচ্ছা, থাকে থাকে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জাহাজ তো মোটামুটি লোহা দিয়েই তৈরি, ও সমুদ্রে আছে মানে কি লবণ জলের মধ্যে আছে। ও কি সোজা বস, সোজা শুয়ে পড়েছে এখানে, সোজা। এও ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা হয় কি, যদি নুন নুন জলের মধ্যে থাকে তাহলে কি তাড়াতাড়ি লোহায় মরচে পড়বে, জাহাজ নষ্ট হয়ে যাবে। প্রথম দিকে এরকমই হতো। তাই তারপরে কি করা হলো, এই শুনছো লোহার পাতের মধ্যে যদি খেয়াল করে দেখবে বুলডোজারও থাকে। বুলডোজারের বাকেট দেখেছো তো, দেখবো যে বুলডোজারের বাকেটের সাইডে চৌকো চৌকো কি একটা আটকানো থাকে, দেখবা যে ভালো করে দেখবা বুলডোজারের বাকেটে, বাকেট মানে যেটাতে মাটি তোলে, সাইডে একটা চৌকো চৌকো একটা ঝালাই করা থাকে, ভালো করে দেখবা। আচ্ছা, দেখবা যে জাহাজের নিচে বড় বড়, যদি কোনোদিন দেখে থাকো, আমিও দেখিনি খালি চোখে, তবে ইন্টারনেটে দেখেছি। জাহাজের নিচে শোনো শোনো লোহার পাশাপাশি এরকম একটা ব্লক করা থাকে, এই ব্লকের জন্য এখানে মরচে পড়ানো। বুঝলো যে কেন? এগুলো হচ্ছে ম্যাগনেসিয়ামের ব্লক হয়, এগুলো ম্যাগনেসিয়ামের ব্লক হয়। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে লোহার থেকে বেশি সক্রিয় পদার্থ। হয় কি, মানে দেখো যে বেশি সক্রিয় তাতে মরচে পড়ে, পরিষ্কার কথা। মনে করো একটা লোহার প্লেটের গায়ে এক অংশে আমি ম্যাগনেসিয়াম লাগিয়ে দিয়েছি, তাহলে ম্যাগনেসিয়াম যতটা যে ইলেকট্রন আছে আশেপাশে গ্রহণ করে নেবে, ফলে ম্যাগনেসিয়ামে মরচে পড়বে, মানে ম্যাগনেসিয়াম ক্ষয়ে যাবে, লোহাতে কিছু হবে না। যখন জাহাজের তলদেশে এরকম ব্লক লাগানো হয় তাহলে ম্যাগনেসিয়াম ক্ষয়ে যায়, কিন্তু লোহাতে কিছু হয় না। আচ্ছা, তোমাদের বই দেখো 135 পাতা। আচ্ছা, বার করে 135 পাতা। 135 পাতায় দেখো লেখা আছে জাহাজের তলদেশ ও জল সরবরাহকারী লোহার পাইপলাইনে মরচের গঠন, পেয়েছো? আচ্ছা, মরচে পড়া নিবারণের উপায় এই বলো। সাঁটারে যদি মরচে পড়ে যায় কি করবো? বাড়ির গ্রিলে রং এই মরচে পড়ে গেলে কি করবো? আচ্ছা আচ্ছা, পরেরটা। আচ্ছা, আর কি করা যেতে পারে? না না, ওই তারপিন তেল রং, সব রং শেষ, রঙের ব্যবস্থা শেষ। আলকাতরা লাগানো যেত, রঙের মধ্যেই করছে। এরপরে বলো নেক্সট। ওটা কি বলতো, ওটা হচ্ছে যখন সেটা কোনো রকম লবণ জলের মধ্যে আছে বা ভীষণ পরিমাণে আয়ন যুক্ত পদার্থের মধ্যে, মাটির তলে প্রচুর আয়ন, মানে মনে করো আমি তো জলের মধ্যে লবণ মেশাই, যে কানেকশন চালু করি, তুমি যদি এক খাবলা মাটি দিয়ে দাও জলের মধ্যে গোলো, তাহলে জলেও মাটিতেও প্রচুর লবণ থাকে, তাতেও কাজ হয়ে যাবে। সুতরাং সেটা কখন হচ্ছে, একমাত্র মাটির নিচে থাকা কোনো পাইপ আছে, হয়েছে লোহার পাইপ, আর 2 নম্বর হচ্ছে যদি সমুদ্রের জলের মধ্যে কিছু থাকে, কোনো লোহার পাইপ, তার সেখানে ম্যাগনেসিয়াম ব্লক যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে সেখানে মরচে নিবারণ হতে পারে, কিন্তু বায়ুতে সেটা হবে না। এর আমি উদাহরণ দিই, বাড়িতে দা আছে, কুড়ুল আছে, দেখবে যে দা কুড়ুল ধুয়ে রেখে দেওয়ার পরে খুব একটা মরচে পড়ে না, পড়ে না। বুঝেছি কেন? ভালো করে দেখবে ব্যাপারটা লোহা। এবার যে আমি দেখেছি, এটা আমি দেখেছি নিজে, আমি ওই কামারশালে আগে অনেকদিন বসে থাকি, এমনি বসে থাকতাম, ভালো লাগতো না, ছোটবেলায় বাচ্চা 4-5 পড়তাম, হ্যাঁ ওই স্কুলে যাওয়ার আগে, প্রাইমারি স্কুলে পড়তাম, 1-1.5 ঘন্টা আগে চলে যেতাম, দিয়ে বসে থাকতাম, এমনি দেখতাম লোহা গরম করছে, ধুমধারাকা পিটাচ্ছে, দা বানাচ্ছে, মজা লাগতো আর কি। এই হচ্ছে কথা। পালবাড়ি যেতাম, কোনোদিন তোমাদের বাড়ি পালবাড়ি আছে না, ওখানে গিয়ে বসে থাকতাম। তবে বিষয়টা হচ্ছে যে ওই লোহা যখন গরম করা হয় কেমন কি কালার হয়? লাল হয়েছে, টকটকে লাল। তাহলে ওটাকে বলা হচ্ছে লোহিত তপ্ত লোহা। কি বলা হচ্ছে? লোহিত তপ্ত লোহা। এই লোহিত তপ্ত লোহাকে ভালো করে শোনো, দেখবে যে ঝাঁটা আছে, এই শোনো শোনো ভালো করে দেখবে যে ওখানে একটা ঝাঁটা থাকে, ঝাঁটা জলের মধ্যে চোপানোই থাকে, ওই মাঝে মাঝে জল ঠান্ডা করাতে, লোহা ঠান্ডা করতে জল ছিটে, যখন দেখবে লোহা লাল লোহা আনে জলের মধ্যে সাদা সাদা উপরে কি জলে দেয়, সাথে সাথে কিছু একটা মেশায়। আচ্ছা, সাধারণত আমি যত জানি লবণই দেয়, বেশি যে সাধারণ লবণ হয় লবণ দেয়। আচ্ছা, অন্য কিছু হতে পারে। এবার হচ্ছে লোহিত তত্ত্ব, লোহার উপর যদি হালকা করে জল ছেটানো হয়, জল সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বাষ্প, বাষ্প মানে স্টিম।
লোহিত তপ্ত লোহার উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয়, তাহলে ওই আয়রনে লোহার উপরে একটা ফেরোসো ফেরিক অক্সাইডের আস্তরণ পড়ে। এই জন্য দেখবে যে নতুন দা করে লোরা যখন যত বর্ষার মধ্যেই হোক মেলায় নিয়ে গিয়ে বসে, মেলার মধ্যে কোনোদিন দেখবে ওর উপরে জং পড়ে না। কেন পড়ে না? কারণ ওটা পুড়িয়ে কি করে ওর মধ্যে জল ছিটায়, ওর উপরে কি আস্তরণ পড়ে? ফেরিকের আস্তরণ পড়েছে। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে মরচি নির্মাণের জন্য আমরা জিঙ্কের বলে টাইম মধ্যে গেছে। আচ্ছা, এবার চলো জিঙ্কের বলে। আচ্ছা, জিঙ্ক সীসা দেয় তো, সীসা মাছ ধরার সময় পাতলা হয়, ঠিক না? জিঙ্ক অনেকটা ওরকমই হয়, বুঝে গেছে। আচ্ছা, এরপরে 10 মিনিট আগে আর 10 মিনিট হবে না। আচ্ছা, শুনে নাও কথা না। ব্যাপারটা হচ্ছে যে এখন লোহাকে যদি গ্যালভানাইজ আমি করতে চাই, আর একটুখানি হাফ পাতা আছে, পুরোটাই দেবো। লোহাকে যদি গ্যালভানাইজেশন করতে চাই তাহলে কি হবে? তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তো ওই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য এখন কি করা হয়? লোহার পাইপ গরম করা হয়, গরম করে সোজা গলিত জিঙ্কের মধ্যে থেকে তোলা হয়, হয়েছে? আচ্ছা, তাছাড়া অন্যান্য ধাতু ক্ষয়, বলতো অ্যালুমিনিয়াম ক্ষয় হয় কি হয় না? এই যে রাস পড়ে গেছে সাথে সাথে। আচ্ছা, বলতো তামা ক্ষয় হয় কি হয় না? কেন হয়? কি কোন কালারে হয়? সবুজ সবুজ, মানে ওই যে কপার সালফেট তৈরি হয়, নিচে হয় আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে। আর বাকিটা তোমরা নিজেরা পড়ে নাও, পরের দিন যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবো। তাহলে হ্যাঁ, দাগিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো, বিক্রিয়ার নামটা বলো। আচ্ছা, দেখাবো যতদূর ছিল তার থেকে পুরোটা। হ্যাঁ, পেন দাও, পেন দাও।